সেনাবাহিনী, বিএনপি, ভারত যাই চেষ্টা করুক, ডক্টর ইউনূস চমৎকারভাবে এগিয়ে যাচ্ছেন, সফল হচ্ছেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বিএনপি ভারত যতই চেষ্টা করুক না কেন ডক্টর ইউনূস সরকারকে কখনো পদত্যাগ করাতে পারবে না। এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। সেনাপ্রধান বিএনপি ভারত ডক্টর ইউনূস সরকারকে পদত্যাগ করাতে পারবে না। এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বিএনপি ডক্টর ইউনূস ও ভারতকে নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। বন্ধুরা, সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। সেনাবাহিনী, বিএনপি, ভারত যাই চেষ্টা করুক, ডক্টর ইউনূস চমৎকারভাবে এগিয়ে যাচ্ছেন, সফল হচ্ছেন। ডক্টর ইউনূসকে ব্যর্থ করা যাবে না। সেনাবাহিনী, ভারত, বিএনপি মিলে ডক্টর ইউনূসকে ব্যর্থ করতে পারবে না, কারণ ডক্টর ইউনূসের সাথে সারা পৃথিবী আছে, বাংলাদেশের জনগণ আছে। দর্শক, যেসব পয়েন্টের উপর ভিত্তি করে ডক্টর ইউনূসকে বিতর্কিত করা কিংবা ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করা হচ্ছিল, প্রত্যেকটা ধরা পড়েছে। এই জায়গাগুলো ডক্টর ইউনূস ওভারকাম করেছেন। দ্রব্যমূল্য নিয়ে একটা ঘটনা ঘটেছিল, বিএনপির পক্ষ থেকে নেতিবাচক প্রচারণা, যে দ্রব্যমূল্য অবস্থা খুবই খারাপ, অথচ গত 17 বছরের মধ্যে সবচেয়ে স্বস্তিদায়ক অবস্থা রমজানে এই ডক্টর ইউনূসের আমলে। দ্রব্যমূল্য এবং বিদ্যুৎ ব্যবস্থা, লোডশেডিং, এত সুন্দর ব্যবস্থাপনা গত 17 বছরে কখনোই ছিল না, যেটা এখন আমরা দেখতে পাচ্ছি। এরপরে আর একটা প্রজেক্ট, যে বাংলাদেশে উগ্রবাদীদের উত্থান, ইসলামী খেলাফত চায়, জঙ্গিবাদীদের উত্থান, ডক্টর ইউনূস থামাতে পারছে না। এরা বড় বড় মিছিল করে পুলিশের একাংশ, সেনাবাহিনী কেউ কেউ ছাড় দিচ্ছে যে করুক, করা শেষে তারপরে লোক দেখানো পদক্ষেপ নিচ্ছে। কিন্তু না, ডক্টর ইউনূস নড়ে চড়ে বসার পরে এটারও একটা বিহিত হচ্ছে। সে উগ্রবাদীরাও এখন দমন হচ্ছেন, তাদের রাস্তা, তাদের চিন্তা একেবারে সংকুচিত হয়ে গেছে, তারা আর কিছু করতে পারবেন না। বিএনপি, ভারতের ন্যারেটিভ তো এটাই যে ডক্টর ইউনূসের আমলে উগ্রবাদীদের উত্থান, ডক্টর ইউনূস নিজেই একজন সুদখোর মৌলবাদী। আর বিএনপির ন্যারেটিভটা কি? এসি বিস্ফোরণকে বলে তারা বোমা হামলা। আর সেনাবাহিনীর লোকজন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে বসে আছে, তারা উগ্রবাদীদের বিরুদ্ধে ডিসাইসিভ অ্যাকশন নেয় না। কিন্তু ডক্টর ইউনূস, জনগণ সবাই সোচ্চার হওয়ার পর, আমরা এগুলো নিয়ে কথা বলার পর আমরা যথেষ্ট অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি। নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের 36 সদস্য গ্রেপ্তার। এর আগেও কখনো এক ধাপে 10 জন, এর আগে 3 জন। তো এভাবে 200-400 গ্রেপ্তার হলে হিজবুত তাহরীর আর খুঁজে পাওয়া যাবে না, একেবারে দমন হয়ে যাবে। তো এটা সিগনিফিকেন্ট নাম্বার, এই গ্রেপ্তার। শুক্রবার থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর অন্তত 36 সদস্য গ্রেপ্তার করেছে পুলিশ। এবং এটা যে ডক্টর ইউনূস সরকারের একটা বড় অর্জন, এবং এই গ্রেপ্তার দেখানোটা বা এটা যে জরুরি, এই জন্যে এই নিউজটা ডক্টর ইউনূসের পেজ থেকে নিজে প্রচার করছেন, মানে চিফ অ্যাডভাইজার অফ জিওবি, বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার যে ফেসবুক পেজ রয়েছে, যেখানে প্রধান উপদেষ্টার বক্তব্য বা ওই রিলেটেড নিউজগুলো প্রচার করে, সেখানে এটা শেয়ার করা হয়েছে। এতটাই সিগনিফিকেন্ট। গ্রেপ্তারকৃতদের মধ্যে 2009 সালে রাষ্ট্রবিরোধী প্রচারণার কারণে নিষিদ্ধ হওয়া সংগঠনটির অন্যতম সংগঠক সাইফুল ইসলামও রয়েছে। পুলিশ জানিয়েছে, ঢাকার বাইতুল মোকাররম মসজিদের বাইরে সমাবেশে অংশ নেয়ার নিষিদ্ধ ঘোষিত দলটির সদস্যদের ধরতে পুলিশ দেশব্যাপী অভিযান শুরু করেছে। এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহরুল আলম বলেন, আমরা সমাবেশের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করছি। হিজবুত তাহরীরের অনেক সদস্যকে চিহ্নিত করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক কর্মসূচিতে যোগদানের জন্য তাদের গ্রেপ্তার করা হবে। পুলিশ সিরিয়াস হচ্ছে,
সেনাবাহিনী সিরিয়াস হচ্ছে বাধ্য হবে। এটা আমরা এই বিষয়টা নিয়ে শোরগোল করার কারণে বাধ্য হয়েছে, এবং ডক্টর ইউনূস খুশি বলে এটা এখন প্রচার করছেন। আমরা বলেছি ভিডিও দেখে দেখে চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে, হচ্ছে চিহ্নিত করা হয়েছে। মজার বিষয়, এই হিজবুত তাহরীর মিছিলে অনেক ছাত্রলীগ যুবলীগও আছে। কেন? তারা চায় যে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন উগ্রবাদী মৌলবাদীদের উত্থান হয়েছে, জাতিসংঘ মহাসচিবকে দেখাতে চায়। অতএব এটা দেখাতে আওয়ামী লীগের লোকজন তো বিভিন্ন শ্যাডো মুভমেন্ট করেছে, বিভিন্ন আন্দোলনে উস্কানি দিয়েছে। এখানে আওয়ামী লীগ ভারত বা ডিজিএফআই টাকা পয়সা দেয় বলেও অভিযোগ আছে। ভারত টাকা পয়সা দেয় এই হিজবুত তাহরীরকে, আসিফ আদনানকে, অভিযোগ আছে। এবং আওয়ামী লীগের লোকজন এই মিছিলে অংশগ্রহণ করতে পারে, একদম স্বাভাবিক। তাদের পতাকার ধরন এগুলো দেখেও সন্দেহ হয়। তো এই জন্য এগুলো দমন করা হচ্ছে। এটা আমাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট, প্রফেসর ইউনূসের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। সংগঠনটির সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে বেশ কয়েকটি মামলা দায়ের করেছে পুলিশ। এই দিকটাও ডক্টর ইউনূস ম্যানেজ করে ফেলছেন। অতএব উগ্রবাদীদের উত্থান দেখিয়ে জাতিসংঘ মহাসচিবকে দেখিয়ে কিছু একটা ফায়দা হাসিল করবেন সেনাবাহিনী, বিএনপি, ভারত, কাজ হবে না। ঘটনা দমন হয়ে যাচ্ছে। নারীদের জন্য বাংলাদেশ নিরাপদ নয়, এই প্রচারণাটাও জোরালো হচ্ছে। যদিও নারীরা এর চাইতেও বেশি সহিংসতার শিকার হতো আওয়ামী লীগ আমলে। দেখেন, যে ছাত্রলীগ ধর্ষণ সেঞ্চুরিকে উদযাপন করে, তাদের মুখে সে আওয়ামী লীগের মুখে নারীদের নিরাপত্তার কথা মানায়? কখনোই না। নারীরা নিরাপদ, কিন্তু দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে যেটা অপ্রীতিকর। তার এই যে মোহাম্মদপুরে বিড়ি খাওয়া কাণ্ডকে কেন্দ্র করে, নারীরা বিড়ি খেতেই পারে, কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে, তার পেছনেও এক আওয়ামী পান্ডা রিঙ্কু জড়িত। এখন সে মসজিদ ভিত্তিক মুসল্লি পিটিয়ে এখন মসজিদ ভিত্তিক দাওয়াতি গ্যাস করে, এখন নারীদেরকে পর্দা শিখে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটা এক নারীকে হেনস্থা করেছে পর্দার দাওয়াত দিতে গিয়ে, ওই ছেলেটা তো ওই আওয়ামী সমর্থক, বঙ্গবন্ধু প্রেমী। তার ফেসবুক আইডি ঘেটে এটাই পাওয়া গেছে। কারণ এই বিষয়টা কিন্তু ডক্টর ইউনূস সমাধান করে ফেলেছেন। অথবা এই মাগুরে একটা ধর্ষণের ঘটনাও নিয়ে জোরালো আলোচনা হচ্ছে, তো এগুলো কিন্তু সমাধান করে ফেলছেন। এগুলো তড়িৎ ব্যবস্থার কথা আসছে। এমনকি নতুন আইনের চিন্তা ভাবনা হচ্ছে যে 30 দিনের মধ্যে তদন্ত, 90 দিনের মধ্যে বিচার রায় কার্যকর, যাতে এটা বাংলাদেশ থেকে নির্মূল হবে। যে 8-10 বছর ঘুরবে ধর্ষণের মামলা, না, 90 দিনের মধ্যে মামলা ফয়সালা। নানানভাবে সমস্যাগুলোর সমাধান প্রফেসর ইউনূস করছেন। নারী বিরোধী যে শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, তাকে আমরা দেশের সকল মানুষকে সঙ্গে নিয়ে মোকাবেলা করব, ডক্টর ইউনূস এই বার্তা দিয়েছেন। তাই নারীদের নিরাপত্তার জন্য ডক্টর ইউনূস সোচ্চার। নারীদের নিরাপত্তা কৃত্রিমভাবে বিঘ্ন ঘটিয়ে যারা বাংলাদেশকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে প্রফেসর ইউনূস সোচ্চার। সব মিলিয়ে দর্শক, ডক্টর ইউনূস চমৎকারভাবে। স্কুল লেভেলের যারা স্টুডেন্ট আছেন, পড়াশোনা করেছেন, আপনারা এই শব্দটার সাথে পরিচিত থাকবেন। আমরা যখন ইংরেজি পড়ছি তখন একটা ওয়ার্ড ছিল অক্সিলারি ভার্ব, সহকারী ক্রিয়া। খেয়াল আছে তো? হ্যাঁ, গ্রামারে নিয়ে গেলাম, ফিরে আসেন গ্রামার থেকে আসি এবার বর্তমান বাস্তবতায়। সাম্প্রতিক পরিস্থিতিতে পুলিশের মনোবল ভেঙে গেছে। আসলে কেন ভাঙবে না বলেন? এই মুহূর্তে পুলিশে আমজনতা বলেন, রাজনৈতিক দলের নেতারা বলেন, পুলিশ যে জনগণের বন্ধু অথবা সরকারি কর্মচারীরা জনগণের চাকর, এইটার ফুল ডেফিনেশনটাই খাটাচ্ছে। 5ই আগস্টের পর বাংলাদেশের বিভিন্ন জায়গায়, আবার অপরদিকে ধরেন আসিফ নজরুল, তিনি একটা বক্তব্য দিয়েছেন কি, যে পুলিশের মধ্যে এই মুহূর্তে 80% ছাত্রলীগ যুবলীগ থেকে রিকোয়ার ক্যারেক্টার। তো এখন স্বাভাবিকভাবে পুলিশ তার কর্মকাণ্ড করতে টেনশনে থাকে, কখন চাকরি যায়, কখন কে বাটে ফালায়। এজ এ রেজাল্ট কি হলো? দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়ে গেল। ইউনূস সরকার প্রশ্নের মুখে পড়ে গেলেন যে কতটুকু যোগ্য এই সরকার। কেউ কেউ বলছেন আগেই তো ভালো ছিল।
কেউ বলছে শেখ হাসিনা ফেসিবাদী স্বৈরাচারী যাই হোক আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা মিনিমাম লেভেলে ব্যালেন্স রাখছিল, বাট রাইট নাও এই ব্যালেন্সটা কতটুকু আছে? তো এরকম নানান অভিযোগের পর আজকে আমরা দেখলাম সরকারের একটা বিশেষ ঘোষণা, অক্সিলারি ফোর্স। আচ্ছা, কি এই অক্সিলারি ফোর্স? কারা কোথায় কিভাবে ডিউটি করবে বা তাদের ক্ষমতা কতটুকু থাকবে? রাজধানী ঢাকার বিভিন্ন শপিং মল সহ আবাসিক এলাকার নিরাপত্তায় পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর বাইরে বেসরকারি কর্মীদের অক্সিলারি ফোর্স হিসাবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বা ডিএমপির পক্ষ থেকে আপনারা এই তথ্য জানিয়ে বলা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির পর এটাকে একটু বেটার করার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হলো। তো ডিএমপি কমিশনার বলছেন, মেট্রোপলিটন পুলিশের আইন বলে অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগের ক্ষমতা আমার আছে। আমি সেই মোতাবেক অক্সিলারি পুলিশ ফোর্স হিসাবে যারা প্রাইভেট নিরাপত্তার লোকেরা আছে ওনাদেরকে নিয়োগ দিচ্ছি। পুলিশ বলছে যাদের এই অক্সিলারি ফোর্স হিসাবে নিয়োগ দেওয়া হবে তাদের হাতে চিহ্নিতকারী একটি ব্যান্ড থাকবে, যা দেখে বোঝা যাবে যে তারা অক্সিলারি ফোর্স। একই সাথে এই সহায়ক পুলিশদের থাকবে নিয়মিত পুলিশ বাহিনীর মতোই ক্ষমতা। আপনার নিয়োগ পাওয়ার পর তারা পুলিশের সাথে থেকেই কাজ করবে। ইভেন দায়িত্ব পালন করার সময় তারা যে কোনো নাগরিককে পুলিশের মতন আটক কিংবা গ্রেপ্তারও করতে পারবে। ডিএমপির পক্ষ থেকে সহযোগী পুলিশ নিয়োগ দেওয়ার ঘোষণার পর এই ফোর্সকে কতখানি জবাবদিহিতায় রাখা যাবে সেটি নিয়েও প্রশ্ন আসছে। আর কাদের নিয়োগ দিবে এই দ্রুততম সময়ে? আরেকটা বিষয় আছে, এই যে একটা ব্যান্ডের কথা বলছে, বাংলাদেশে আমরা দেখছি এমন কোনো বাহিনী নাই যাদেরকে অনুকরণ কইরা দুর্বৃত্তরা নতুন কোনো টিম তৈরি না করে। এখন ডিবি, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি, বিডিআর বা যারা আছেন মোটামুটি মানুষ তাদের সাথে পরিচিত, কিন্তু হঠাৎ করে যখন ধরেন নতুন একটা টিম মাঠে নামবে, ঢাকা শহরের বিভিন্ন অলি গলি সোরা চাপা চিপা চাপায় যেহেতু তাদের গ্রেপ্তার করার ক্ষমতা আছে, এটা খুব বেশি আশ্চর্য হবে না যেরকম ব্যান্ডের কপি পেস্ট করে পরের দিন থেকে একটা ধান্দাবাজ গ্রুপ রাস্তায় নেমে বিভিন্ন নাগরিককে হয়রানিও করছে। সো ভেরি ডিফিকাল্ট টু মনিটরিং। এত দরকার ছিল না, শুধু পুলিশের যে মনোবলটা এদের উপর একটা করাত ঝুলাই রাখা হয়েছে, কার কখন চাকরি চলে যাবে, ভাই গরিবের সন্তান। পুলিশের দোষ আছে। আপনি দেখেন আজকের দিনে বাংলাদেশের বিভিন্ন থানায় যে রাজনৈতিক দলগুলা কি পরিমাণ প্রভাব বিস্তার করে, থানায় যে চেয়ারে বসা যায়, সামান্য একটা দলের ওই ছাত্র সংগঠনের নেতা বা এলাকার বিসি নেতা ওসির সামনে বয় মনে হচ্ছে ওসির বাপ আসছে। তাহলে আপনি আওয়ামী লীগের সময় পুলিশের দোষ দেওয়া লাভ আছে? পুলিশে এমন বানানো হয়, রাজনৈতিক দলগুলা বানায়। বিএনপির এক নেতা বলতেছে এই এলাকায় আমার অনুমতি ছাড়া গ্রেপ্তার হবে না, টোকাইয়ে পুলিশে পিটায়। পুলিশের কি এত দুর্দিন ছিল? ছিল না। তো পুলিশকে ফাংশন করতে দিতে হলে পুলিশকে বেশ কিছু জায়গায় ছাড় দিতে হবে। পুলিশ বাহিনী আমাদের যেটা আছে ফোর্স, হয়তো আর একটু শর্টেজ আছে, কিন্তু 2-4টা ফালাই দিতে হবে ভাই। এখন তো একটা জিনিস আছে কি যে ক্রস ফায়ার বন্ধ হয়েছে। দেখেন ক্রস ফায়ারের জরুরি এই দেশে আছে, যে আসিয়ার যারা ভিকটিম এরকম লেভেলের কিছু মানুষ আছে না, আইনে তো এদের ভাই 10 বছরও ফাঁসি হবে না। আপনি বাংলাদেশের প্রসিকিউশন সম্পর্কে যদি ধারণা থাকে, পড়ালেখা থাকে, তাহলে বুঝবেন। লুৎফুজ্জামান বাবর 17 বছর ধরে ফাঁসির আসামি, ফাঁসি হয়েছে। তনুর আসামির ফাঁসি হয়েছে। এগুলো তো সোজা না। সব পুলিশকে আপনি যদি বলেন বাস দিয়া তুমি যে অটোমেটিক রাইফেলধারী একজন বন্দুকওয়ালার সামনে গিয়া তুমি দাঁড়াও, এটা তো সম্ভব না। ক্ষেত্র বিশেষে শুট করার পাওয়ার দিতে হবে। তবে হ্যাঁ, মোরাল পুলিশ বা এগুলো একটু যাচাই বাছাই করে আর কি। মুখ খুললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ নবতিপর ডক্টর অমর্ত্য সেন বাংলাদেশ নিয়ে। সংবাদ সংস্থাকে দেওয়া একটি সাক্ষাৎকারে অমর্ত্যবাবু অনেক কথা বলেছেন। সেই বিষয় নিয়ে 2-4 কথা আপনাদের সামনে বলছি।
দেখুন, অমর্ত্য সেন মুখ খুললেন গণ অভ্যুত্থানের 7 মাস বাদে। এই বিষয়টাই আমাকে একটু অবাক করেছে, কারণ এই ধরনের পট পরিবর্তন হয়ে যাওয়ার পরে ডক্টর সেন সাধারণত এত দীর্ঘ সময় অপেক্ষা করেন না নিজের মতামত জানানোর জন্য। দীর্ঘ 7 মাস পর তিনি বাংলাদেশের ঘটে চলা ঘটনা নিয়ে তার মতামত জানিয়েছেন। দেখুন, ডক্টর অমর্ত্য সেন নোবেল পেয়েছেন অর্থনীতিতে, আর প্রফেসর ইউনূস পেয়েছেন শান্তিতে। কিন্তু দুজনেই অর্থনীতিবিদ, সেই জন্য ডক্টর সেন প্রফেসর ইউনূসকে বলেছেন, অসাধারণ মানুষ, আমার ভালো বন্ধু, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা বাঁচিয়ে রাখার জন্য তিনি লড়াই করবেন। এই প্রসঙ্গেই দু এক কথা বলা প্রয়োজন। প্রফেসর ইউনূস অমর্ত্যবাবুর ভালো বন্ধুই হতে পারেন, কোনো অসুবিধা নেই। তিনি অসাধারণ মানুষ হতে পারেন ব্যক্তি পরিসরে, তা নিয়েও কোনো সমস্যা নেই। কিন্তু গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা রক্ষা করার জন্য তিনি আজীবন লড়াই করেছেন। অতীতে কি করেছেন আমি বলতে পারবো না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তার ভূমিকা অমর্ত্য সেনের তার বন্ধু সম্পর্কে যে মূল্যায়ন, সেই মূল্যায়নের সঙ্গে একেবারেই মেলে না। বাংলাদেশে গণতন্ত্র কোথায় আছে? যদি শেখ হাসিনার সময় গণতন্ত্র না থেকে থাকে, গণ অভ্যুত্থানের পর প্রফেসর ইউনূস মুখ্য পরামর্শদাতা হয়েছেন, চিফ অ্যাডভাইজার হয়েছেন, তার আমলে গণতন্ত্র কোথায় প্রস্ফুটিত হয়েছে? যতটুকু গণতন্ত্র ছিল সেটাকে সংকুচিত করা হয়েছে। মব কিলিং চলছে, মবক্রেসি চলছে, সংখ্যালঘুরা নিপীড়নের মুখে পড়ছেন। অর্থনীতির সব ক্ষেত্রে প্রফেসর ইউনূসের অন্তর্বর্তী সরকার চূড়ান্ত ব্যর্থ। এই যে পবিত্র রমজান মাস শুরু হয়েছে, সাধারণ মানুষ কি বাংলাদেশে স্বস্তি পেয়েছেন? রোজা আসলে সব সবজির দাম কমে যায়, সব জিনিসের প্রত্যেকটা মূল্য, প্রত্যেকটা জিনিসের মূল্য কমে যায়, আর বাংলাদেশে তার উল্টা চিত্র। কেন? বাংলাদেশে দেখেন, আপনার গায়ে তেলের সমাপ্তি করতেছে, আপনার গায়ে তেল আগে। আচ্ছা, আমার একটা কথা, আওয়ামী লীগের আমলে তেল খাট ভরে রাখতো, পালং ভরে রাখতো, জাহাজ ভরে রাখতো। এখন তেল কোথায় যাচ্ছে? এখন তেল কেন সংকট? আবার তোরা মানুষ হ, আমরা মানুষ হইনি এখনো। এই যে লাগাম ছাড়া মূল্য বৃদ্ধির থেকে বাংলাদেশের মানুষ জবাব দেবেন, কমেন্ট বক্সে লিখবেন। প্রফেসর ইউনূসের এই অন্তর্বর্তী সরকারে এমন এলিমেন্ট আছে যারা নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের সদস্য ছিলেন। ইউনূসের এই সরকারের সমর্থন করছে জামাতে ইসলামী, যে জামাতে ইসলামী মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, ঘোষিত পাকিস্তানপন্থী। তারাই রাজাকার আল শামস আল বাদারের এক সময়কার পৃষ্ঠপোষক, তাদের মেন্টার। সেই জামাতে ইসলামী যখন অন্তর্বর্তী সরকারের সমর্থক হয়, তখন সেই সরকার কিভাবে ধর্ম নিরপেক্ষতার আদর্শকে টিকিয়ে রাখবে? হয় অমর্ত্যবাবু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সম্যক ওয়াকিবহাল নন, না হলে তিনি তার বন্ধুকে সমর্থন করেছেন। প্রফেসর ইউনূস অমর্ত্যবাবুর ভালো বন্ধু, অসাধারণ মানুষ হতেই পারেন, এটা অমর্ত্যবাবুর ব্যক্তিগত মূল্যায়ন, আমার বলার কিচ্ছু নেই। প্রফেসর ইউনূসের নাম আছে, আবার একই সঙ্গে অনেকে থেকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপারও বলে, দুটোই আছে। যেভাবে বাংলাদেশের সরকারটাকে চালাচ্ছেন
তাতে ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র এই দুটো শব্দের কোনো মিলই নেই। এই সরকারে যারা আছেন তারা অনেকেই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির অংশ, র্যাডিকাল ইসলামের ধারক ও বাহক। কত ঘটনা ঘটেছে। এই যে 21-এর বইমেলায়, সেখানে মেয়েদের স্যানিটারি ন্যাপকিন ডিস্ট্রিবিউট করা হচ্ছিল সচেতনতার জন্য, সেটা নাকি ইসলাম বিরোধী। তসলিমা নাসরিনের নিষিদ্ধ নয় সেই বই স্টলে রাখা হয়েছিল, সেখানে তৌহিদি জনতা হামলা করে। ইসকনকে জঙ্গি সংগঠন বলে দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে। মাজার আক্রান্ত হয়েছে 85টা, বাউল আক্রান্ত হয়েছে, সনাতনীদের ধর্মীয় স্থান আক্রান্ত হয়েছে, সনাতনীরা আক্রান্ত হয়েছেন। চট্টগ্রামের হাজারীগলিতে কি হয়েছিল আমরা জানি। চিন্ময় প্রভুকে বিনা বিচারে জেলে বন্দি করে রাখা হয়েছে। এগুলো কি অমর্ত্যবাবু জানেন না? উগ্র ভারত বিরোধিতার সুর। ইউনূসের সরকারের উপদেষ্টা ভারতের অংশ নিয়ে নতুন বাংলাদেশের ম্যাপ তৈরি করেছেন। সেই ছেলেটিকে এখনো ইউনূস অর্থচন্দ্র দেননি তার উপদেষ্টা পরিষদ থেকে। অর্থাৎ ইউনূস নিজেও এটাকে সমর্থন করেন। অমর্ত্যবাবুরা ইউনূসকে দেখেছেন পশ্চিম দুনিয়ায়, সেখানে ভোল বদল করে ইউনূস গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার কথা বলতো। কিন্তু বাংলাদেশে ও এখন শাসন ক্ষমতায় আছে, এখন প্রকৃত চেহারাটা বেরিয়ে এসছে। সেই চেহারাটা সম্পর্কে অমর্ত্য সেনের মতো মানুষ ওয়াকিবহাল নন। এটা আমার ব্যক্তিগত মত। বাংলাদেশে নাকি উদার ধর্মনিরপেক্ষতার আদর্শ ছিল দীর্ঘদিন ধরে। তাহলে 71 সালে বাংলাদেশ যখন স্বাধীন হলো, সেখানে হিন্দু পপুলেশন ছিল মোট পপুলেশনের 23%, আর এখন কমতে কমতে 8% এসে দাঁড়িয়েছে। তাহলে হিন্দু নিকেশ বা হিন্দু নিধনযোগ্য বাংলাদেশের স্বাধীনতার 53 বছর ধরে হয়েছে। 53 বছর ধরে লাগাতার হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, এথনিক ক্লিনজিং এর চেষ্টা করা হয়েছে। এখন তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আওয়ামী লীগের সময়ও কি হিন্দুদের উপর অত্যাচার হয়নি? অবশ্যই হয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য হেফাজত প্রমুখ দলের সঙ্গে সমঝোতা করেছিলেন, সেই জন্য ওয়াজ মাহফিলের রমরমা, সেই জন্য মাদ্রাসা শিক্ষাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সঙ্গে সমতুল্য করা, সেই জন্য মডেল মসজিদ তৈরি করার উদ্যোগ নিয়েছিলেন শেখ হাসিনা। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. অস্বীকার করা যাবে না। তাই হিন্দুদের উপর নিপীড়ন, অত্যাচার 53 বছর ধরে হয়েছে বাংলাদেশের প্রতিষ্ঠার পর থেকে। নইলে একটা দেশে যেখানে হিন্দুদের সংখ্যা ছিল মোট জনসংখ্যার 23%, 71 সালে সেটা কমতে কমতে 8%-এর কাছে এসে দাঁড়িয়েছে। আপনারা অনেকেই নেহেরু লিয়াকত চুক্তি কথা জানেন। আমি ডিটেলস নেহেরু লিয়াকত চুক্তি নিয়ে বলবো না, শুধু এইটুকুই বলতে পারি যে নেহেরু লিয়াকত চুক্তির মূল আদর্শ কি ছিল। যে তখনও বাংলাদেশ হয়নি, এরা 50-51 সালের কথা। লিয়াকত আলী খানের সঙ্গে নেহেরু চুক্তি দিল্লির হায়দ্রাবাদ হাউসে, যে পাকিস্তানেও ধর্মীয় সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠ মানুষের মতোই সমান অধিকার পাবেন, সব সুযোগ সুবিধা পাবেন, চাকরিতে পাবেন, সেনাবাহিনীতে পাবেন, জুডিশিয়ারিতে পাবেন, রাজনীতির ক্ষেত্রেও তারা পাবেন। ভারতেও একই, এটা মূল প্রিন্সিপাল। তাছাড়া আরো অনেকগুলো ছিল, আমি নেহেরু লিয়াকত চুক্তি নিয়ে এখানে বলতে আসিনি। কিন্তু স্বাধীনতার 75 বছর পেরিয়ে গেছে দুটো দেশের, সেখানে পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থা কি? কমতে 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 তারা নেগলিজিবল
অংশে পরিণত হয়েছে। আর ভারতে ধর্মীয় সংখ্যালঘুরা, বিশেষত মুসলমানরা, তারা মোট জনসংখ্যার প্রায় 18%। 20 কোটির বেশি মুসলমান থাকেন এই ভারতবর্ষে, বাংলাদেশের মোট জনসংখ্যার থেকে বেশি। এবং ইসলামিক কান্ট্রি নয় এমন দেশে ভারত হচ্ছে একমাত্র দেশ যেখানে মুসলিম জনসংখ্যা সব থেকে বেশি, ইসলামিক দেশ না হওয়া সত্ত্বেও। তাহলে নেহেরু লিয়াকাত চুক্তি আমরা লেটার অ্যান্ড স্পিরিটে মেনে আসছি, সেই জন্য ধর্মীয় সংখ্যালঘুদের সংখ্যা বাড়ছে শতাংশের হিসাবে। আর বাংলাদেশ 71 সালে যা ছিল আর 2024-এ ধর্মীয় সংখ্যালঘুদের সংখ্যা মোট জনসংখ্যার কত শতাংশ সেটা আপনারা জানেন। পাকিস্তানেও তাই। তাহলে নেহেরু লিয়াকাত চুক্তি আমরা মেনেছি, অন্য কোনো দেশ মানেনি। তাই ধর্মীয় সংখ্যালঘুরা উদার পরিমণ্ডল কখনোই ছিল না বাংলাদেশে। এগুলো অমর্ত্যবাবুর ভুল ধারণা। গজদন্ত মিনার থেকে বসে এই ধরনের লেকচার দেবেন না, এতে হিন্দুদের ক্ষতি হয়, হিন্দুদের স্বার্থ হানি হয়। আপনার সঙ্গে বাংলাদেশের নারীর টান থাকতে পারে, বিক্রমপুর মানিকগঞ্জে আপনার অনেকটা সময় কেটেছে জীবনে। বাংলাদেশে কোথায় উদার ধর্মনিরপেক্ষতা, কোথায়? তাহলে কি করে কমলো হিন্দু জনসংখ্যা? এই জবাবটা এড়িয়ে গেলে চলবে না। এখন এই জবাব ভারতবাসী চায়, আমরা চাই। এরা হচ্ছেন ছদ্ম ধর্মনিরপেক্ষ। সেই ছদ্ম ধর্মনিরপেক্ষতার বিষয়টা প্রতিদিন সামনে চলে আসে। আর একবার অমর্ত্য সেন প্রমাণ করলেন তিনি ছদ্ম ধর্মনিরপেক্ষ। তিনি ধর্মীয় সংখ্যালঘুদের সাম্প্রদায়িকতা নিয়ে কথা বলেন না, চুপ করে থাকেন। কিন্তু সামান্য একটা ঘটনা যদি ভারতবর্ষে হয় ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে, তখন তার লেখনী গর্জে ওঠে, তিনি বিবৃতি জারি করেন, এই দেশে আর থাকা যায় না। কে আপনাকে থাকতে বলেছে? থাকেনি বা কতক্ষণ? জামাতে ইসলামী আবার খুব রেগে গেছে অমর্ত্য সেনের কথায়। অমর্ত্য সেন বলেছেন যে বাংলাদেশের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক আদর্শের জন্যই নাকি জামাতে ইসলামী মাথা চাড়া দেয়নি। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সমাজ মাধ্যমে অমর্ত্য সেনকে তুলোধনা করেছেন, বলেছেন ছদ্ম ধর্মনিরপেক্ষ। বাংলাদেশের বিষয় নিয়ে অমর্ত্য সেনের নাক গলানো উচিত নয়, কারণ তিনি বাস্তব পরিস্থিতি জানেন না। ঠিকই বলেছেন। জামাত তো ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে না। জামাতের ইসলাম সম্পর্কে যে মনোভাব, তাতে ইউনূসও খাপ খায় না, কিন্তু পরিস্থিতির চাপে ইউনূসকে তারা সমর্থন করেছে। জামাত মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, জামাত সাম্প্রদায়িক শক্তি। তাই অমর্ত্য সেনের ধর্মনিরপেক্ষতা ললিত বাণী জামাতের ভালো লাগেনি। কিন্তু অমর্ত্য সেন বাংলাদেশে উদার ধর্মনিরপেক্ষতার আদর্শ দীর্ঘদিন ধরে বহমান, এটা কোথায় পেলেন? তাহলে 71 সালে সনাতনীদের সংখ্যা যেখানে মোট জনসংখ্যার 23% ছিল, 53 বছর পরে সেটা 8% নামে কি করে? এই প্রশ্নের কোনো উত্তর নেই। তিনি ইউনূসকে সার্টিফিকেট দিয়েছেন, অসাধারণ মানুষ, ভালো বন্ধু হতেই পারে, তার ব্যক্তিগত পরিসরে তিনি যেভাবে ইউনূসকে দেখেছেন সেটা বলেছেন। কিন্তু ইউনূস গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা রক্ষার জন্য লড়াই করবে, এই কথাটা অমর্ত্য সেন কিভাবে বললেন? তিনি কি খবরাখবর রাখেন না? গণতন্ত্রকে সলিল সমাধিতে পাঠিয়ে দিয়েছে ইউনূস, আর ধর্মনিরপেক্ষতা শব্দটা অন্তত বর্তমানে ইউনূসের অভিধানে নেই। তিনি ফেল স্টেট পাকিস্তানের হাতের পুতুল হতে চাইছেন।
তিনি জঙ্গি জেহাদিদের মেন্টর হিসেবে আত্মপ্রকাশ করেছেন। নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যরা তার প্রশাসনে, তার উপদেষ্টা পরিষদে আছে। প্রতিদিন ভারত বিরোধী রিটরিক হচ্ছে, ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণার দাবি উঠছে, রবীন্দ্রনাথকে মুছে ফেলার চেষ্টা হচ্ছে, জাতীয় সঙ্গীত বদলের পরিকল্পনা হচ্ছে, বাংলাদেশকে ইসলামিক রিপাবলিক অফ ইস্ট পাকিস্তানে রূপান্তর করার চেষ্টা হচ্ছে। এগুলো অমর্ত্য সেন জানেন না? সব জানেন। জেনে শুনেও তিনি কিন্তু এই মিথ্যে ন্যারেটিভ তৈরি করে সনাতনীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন। ইউনুসের হয়ে তিনি ব্যাট করছেন এজন্যই কারণ ইউনুস তার বন্ধু। তবে একটা বিষয় অমর্ত্য সেনের মতামতের সঙ্গে আমি অন্তত সহমত। এখন সবাই শেখ হাসিনার জমানাকে পতিত স্বৈরাচার বলে। অমর্ত্যবাবু শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নাম করেননি, কিন্তু তিনি বলেছেন যে ওই সময়টায় বাংলাদেশ প্রগতির সড়কে হাঁটছিল, মাথাপিছু আয় বেড়েছিল, লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ বেড়েছিল, উইমেন এম্পাওয়ারমেন্ট বেড়েছিল। অবশ্যই তখন অনেকেই বাংলাদেশকে ভারতীয় উপমহাদেশের একটা মডেল বলে। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এখনকার ভিডিও দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তারপরে বিএনপি এবং ভারত যতই চেষ্টা করুক ডক্টর ইউনূস সরকারকে কখনো পদত্যাগ করাতে পারবে না, এমন একটি নিউজ কিন্তু আপনারা আজকে দেখলেন। এই নিউজটা দেখে আপনাদের কি মন্তব্য, অবশ্যই আপনাদের নিজস্ব মতামত লিখতে কিন্তু কমেন্ট বক্সে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।